আমরা মূলত গতকালকে দেখার চেষ্টা করছিলাম আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে কিভাবে কাজ করে বা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তো সেই ইভ্যালুয়েশনটা দেখার চেষ্টা করছিলাম এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি ধরনের পার্থক্য আছে সেটা দেখার চেষ্টা করছিলাম। মূলত আমরা ৩ ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে নন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, দেন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং অ্যান্ড ফাইনালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা হচ্ছে আমাদের এই কোর্সের ফোকাস। সো আমরা আজকে এগুলোর ডিসকাশনে যাচ্ছি না। আমরা আজকে সরাসরি হচ্ছে গত ক্লাসে আমরা অবজেক্ট এবং ক্লাস আলোচনা শুরু করছিলাম। আমি অবজেক্ট এবং ক্লাস থেকে হচ্ছে আজকে আবার শুরু করতেছি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল থিমটাই হচ্ছে অবজেক্ট এবং ক্লাসের উপরে। সো আমরা ফার্স্টে যদি বলার চেষ্টা করি যে আমরা ক্লাসের সাপেক্ষে বলার চেষ্টা করি, যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চিন্তা করি তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে মূলত অবজেক্ট, এবং যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে এক একটা অবজেক্ট হিসেবে। যেমন আমরা গতকালকে আলোচনা করতেছিলাম, ফর এক্সাম্পল আমরা যদি মানুষের কথা চিন্তা করি, হিউম্যান বিং একটা অবজেক্ট। আমি যদি যে কোনো একটা অ্যানিমেলের কথা চিন্তা করি, একটা অ্যানিমেল একটা অবজেক্ট। ঠিক আছে, যে কোনো কিছুকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যেটাকেই দেখি না কেন, প্রত্যেকটা জিনিসকে আমরা এরকম একটা অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, আর এই অবজেক্ট আমরা পাই কোথা থেকে? অবজেক্টটা পাই হচ্ছে ক্লাস থেকে। আচ্ছা, সো এই জন্য ক্লাসের ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। যে ক্লাস বলা হচ্ছে কি, a class is a user defined data type and an object is a variable of that data type। মানে কি, আমরা এর আগে সিতে আমরা বেশ কিছু প্রিমিটিভ ডাটা টাইপ দেখে আসছিলাম। ঠিক আছে, যেগুলো হচ্ছে সিস্টেম ডিফাইন্ড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড ডাটা টাইপ, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এরকম বিভিন্ন ডাটা টাইপ দেখে আসছিলাম। এই ক্লাসটাকে বলা হচ্ছে কি, ওই যে ডাটা টাইপগুলো ছিল ওগুলো হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য নির্দিষ্ট, বা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা তৈরি করছে তারা হচ্ছে সেগুলো ডিফাইন করে দিছে। আর আমরা এখানে যে ক্লাসের কথা বলতেছি, ক্লাসটাকে বলতেছি হচ্ছে আমরা নিজেরা ডিফাইন করব, কিন্তু এটা একটা ডাটা টাইপের মতো কাজ করবে। ঠিক আছে, ডাটা টাইপ কি, ডাটা টাইপ কেন ব্যবহার করি? ডাটা টাইপের মধ্যে আমরা কিছু ডাটা রাখার জন্য ব্যবহার করি, রাইট? যেমন ইন্টিজার টাইপের মধ্যে একটা পূর্ণ সংখ্যা আমরা রাখতে পারি, ফ্লোট যদি হয়ে থাকে তাহলে সেখানে দশমিক বা ভগ্নাংশ আমরা সেখানে রাখতে পারি, ক্যারেক্টার যদি হয়ে থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সেখানে রাখতে পারি। সো এগুলো সবগুলো হচ্ছে নির্দিষ্ট ওই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ডিফাইন করে দিছে। আর ক্লাসটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটা হচ্ছে যে কোনো একজন ইউজার সেটাকে তৈরি করতেছে, যে সেখানে কি ধরনের তথ্য থাকবে, সেগুলোর মধ্যে প্রসেসিংটা কিভাবে হবে, কি কি টাইপের ইনফরমেশন সেখানে রাখা যাবে। সো এই জন্য ক্লাসটাকে আমরা বলতেছি হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আর অবজেক্ট হচ্ছে কি, ওই টাইপের একটা ভেরিয়েবল। যেমন আমরা যখন লিখি ইন্ট এ, মানে আমরা বলি হচ্ছে এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তাহলে একই রকম ভাবে আমরা যখন ক্লাস তৈরি করলাম, তার সাপেক্ষে যখন একটা অবজেক্ট তৈরি করব, ওই অবজেক্টটা হচ্ছে ওই পার্টিকুলার ক্লাস টাইপের একটা ভেরিয়েবল। Then class define the data and code that should be included in each object of that class। ঠিক আছে, সো ক্লাসের মধ্যে কি থাকবে, আমাদের যে অবজেক্টটা তৈরি করতে চাচ্ছি ওই অবজেক্টের ডাটা এবং কোড, এই দুইটা জিনিস, কোড বা হচ্ছে মেথড যেটাই বলি না কেন, তার ইনফরমেশনটা থাকবে হচ্ছে ওই অবজেক্টের ইনফরমেশনটা থাকবে হচ্ছে একটা ক্লাসের মধ্যে। আর অন্যভাবে বলা যায় যে কথাটা, যে একটা ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট। ঠিক আছে, যে আমরা যদি একটা ব্লু প্রিন্টের কথা যদি চিন্তা করি, ঠিক আছে, যে একটা নকশা, ঠিক আছে, সো এখান থেকে আমরা অনেকগুলো কপি তৈরি করতে পারবো। এই প্রত্যেকটা কপিকে আমরা বলতেছি হচ্ছে এক একটা অবজেক্ট। এই জন্য বলা হচ্ছে ক্লাস ইজ এ টেমপ্লেট অ্যান্ড অ্যান অবজেক্ট ফর অ্যান অবজেক্ট, অ্যান্ড অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। আর অবজেক্ট আমরা যে কথাটা বললাম, সো অবজেক্টের এখন কিছু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি। সো অ্যান অবজেক্ট ইজ অ্যান এনক্যাপসুলেশন অফ বোথ ফাংশনস অ্যান্ড ডাটা। আচ্ছা, সো এই ফাংশন যে কথাটা আমরা সিতে ফাংশন হিসেবে পরিচিত, এখানে এই জিনিসটি হচ্ছে মেথড হিসেবে আমরা পরিচিতি পাবো। সো ফাংশন বা মেথড একই কথা। সো অবজেক্টের মধ্যে আসলে কি থাকে, একটা কিছু ডাটা থাকে যেগুলোর মধ্যে হচ্ছে আমরা তথ্য রাখতে পারি, আর এই তথ্যগুলোর উপর বিভিন্ন ধরনের প্রসেসিং করার জন্য হচ্ছে আমাদের কিছু ফাংশন বা মেথড দিয়ে দেওয়া থাকে। সো এই পুরো কম্বাইন্ড প্যাকেজটাকে আমরা বলি হচ্ছে এক একটা অবজেক্ট। আর এই
অবজেক্টটাকে যদি আমরা একটা টেমপ্লেট আকারে যদি চিন্তা করি যে কোন ধরনের ডাটা নাই কিন্তু কি টাইপের ডাটা আমি রাখতে পারবো, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা টেমপ্লেট, এবং সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস। ঠিক আছে, সো অবজেক্টস আর অ্যাবস্ট্রাকশন, যেটা আমরা ইয়ে করতেছি যে অবজেক্টস রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে আমরা চিন্তা করতে পারি এক একটা অবজেক্ট হিসেবে। ঠিক আছে, সো ক্লাসেস আর ডাটা টাইপস দ্যাট ডিফাইন শেয়ার্ড কমন প্রপার্টিস অর অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট মানে হচ্ছে প্রপার্টি, যেমন বললাম যে মানুষের দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, সো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রপার্টিস বা এক একটা অ্যাট্রিবিউট। আর অবজেক্টস আর ইনস্ট্যান্স অফ এ ক্লাস, মানে ওই পার্টিকুলার টাইপের হচ্ছে এক একটা, আমি যদি টাইপ চিন্তা করি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক একটা অবজেক্ট। অ্যান্ড অবজেক্টস হ্যাভ স্টেট। সো ফর এক্সাম্পল, মানুষটা কি এই মুহূর্তে শুয়ে আছে, না বসে আছে, না পড়াশোনা করতেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে তার এক একটা স্টেট। তো বলা হচ্ছে হ্যাভ এ ভ্যালু অ্যাট এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় তার একটা অবস্থা থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা স্টেট। অ্যান্ড অবজেক্টস হ্যাভ অপারেশনস। সো এই প্রত্যেকটা অবজেক্টের উপর আমরা বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারবো, ঠিক আছে, সেই প্রসেসিংটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেশন। অ্যান্ড অবজেক্টস হ্যাভ মেসেজেস। মেসেজেস কেন কথাটা বলা হচ্ছে, যে একটা অবজেক্ট অন্য একটা অবজেক্টের সাথে যদি কমিউনিকেশন করতে চায়, ঠিক আছে, একটা অবজেক্টের বৈশিষ্ট্য যদি অন্য একটা অবজেক্টের কাছে স্থানান্তর করতে চায়, তখন হচ্ছে তারা একে অন্যের সাথে হচ্ছে মেসেজ এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আমরা কিছু ধরনের মেথড ডিফাইন করি, যে মেথডগুলোর মাধ্যমে হচ্ছে তারা একে অন্যের সাথে হচ্ছে কমিউনিকেশন করে, মানে একটা অবজেক্টের ডাটা বা প্রপার্টি অন্য একটা অবজেক্টের সাথে হচ্ছে শেয়ার করে। সো শেয়ারিং মেকানিজমটার ওয়ে হচ্ছে মেসেজ পাসিং। ঠিক আছে, সো এই অবজেক্ট ওরিয়েন্টেড, এতক্ষণটা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের কথা বললাম। গতদিন আমরা এটা আলোচনা করছিলাম যে আমরা যদি একটা পার্টিকুলার এক্সাম্পল যদি এখন দেখার চেষ্টা করি, যেগুলো হচ্ছে সাধারণত আমরা প্রবলেম হিসেবে চিন্তা করি বা টেক্সট বুকের রেসপেক্টে যদি চিন্তা করি। ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, সো একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের কি আছে, আয়তক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ঠিক আছে, এবং আয়তক্ষেত্রে আমরা কি বের করতে পারি, পরিসীমা বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি, এটসেট্রা। এই জাতীয় ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এটার মধ্যে প্রসেসিং করে বের করতে পারি। সো আমি যদি এখন বলি যে তার মধ্যে তাহলে ডাটা কি কি, তার মধ্যে ডাটা হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে তার দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা জানা থাকে, তাহলে কিন্তু তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রসেসিং করে হচ্ছে তার এরিয়া বের করতে পারি, তার পেরিমিটার বের করতে পারি। সো এই যে পেরিমিটার বের করার কথা বলতেছি বা এরিয়া বের করার কথা বলতেছি, সো এগুলো হচ্ছে আমরা কি করতেছি, প্রসেসিং করতেছি। এই প্রসেসিং করার ওয়েটাই হচ্ছে আমরা কিছু ফাংশন ডিফাইন করব তার জন্য। ঠিক আছে, সো ফাংশনগুলো কাজ করবে কার উপরে, ফাংশনগুলো কাজ করবে হচ্ছে যে ডাটাগুলো আছে ডাটাগুলোর উপরে। সো এই ডাটাগুলোর মধ্যে যদি আমরা প্রসেসিং করি, ফর এক্সাম্পল এরিয়া যদি ক্যালকুলেট করতে চাই, আমাদের কি লাগবে, উইডথ ইনটু লেন্থ। এই তিনটে ইনফরমেশন আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে কিন্তু আমরা তার এরিয়াটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সো এই জন্য এখানে ডাটা বলতেছি হচ্ছে উইডথ লেন্থ, আর এখানে একটা ফাংশন আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে এরিয়া। যেমন আরেকটা ফাংশন আমরা ডিফাইন করতে পারি, ফর এক্সাম্পল পেরিমিটার। আচ্ছা, সো এইখানে আমি এখন এটা যদি ডিফাইন করি, এখান থেকে আমি 100টা অবজেক্ট তৈরি করতে পারবো এই রেক্টাঙ্গেল ক্লাসে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটার উইডথ হাইট হয়তো ডিফারেন্ট, প্রত্যেকটাই কিন্তু এক একটা রেক্টাঙ্গেল, কিন্তু প্রত্যেকটার জন্যই হাইট উইড এবং লেন্থ আছে, কিন্তু প্রত্যেকটাই দেখা যাচ্ছে উইড এবং লেন্থ ডিফারেন্ট। কিন্তু প্রত্যেকটার মধ্যে আবার একটা এরিয়া মেথড আছে বা একটা এরিয়া ফাংশন আছে, যেটা দিয়ে কিন্তু তার এরিয়াটা ক্যালকুলেট করে ফেলা যাবে, বা পেরিমিটার ফাংশন যদি বলি, পেরিমিটার ফাংশন দিয়ে তার পেরিমিটারটা বের করে ফেলা যাবে। আচ্ছা, তো এইভাবে আমি যতগুলো চাইলেই অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। সো একটু আগে যে কথাটা বললাম সেটারই রিপ্রেজেন্টেশন হচ্ছে এই করসপন্ডিং কোডটা। এই ক্লাসটা আমরা যেটা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা প্রথমে কি করার চেষ্টা করি, একটা ক্লাস ডিফাইন করার চেষ্টা করি, তারপর সেখান থেকে হচ্ছে অবজেক্ট তৈরি করার চেষ্টা করি, এবং ক্লাসটাকে আমরা বলতেছি কি, একটা টেমপ্লেটের মতো, একটা জেনেরিক প্রোটোটাইপ, যেটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো সংখ্যক বা যে কোনো ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো এই টাইপের। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে রেক্টাঙ্গেল ক্লাসটা আমরা ডিফাইন করলাম, একটু খেয়াল করে দেখি রেক্টাঙ্গেল ক্লাসটা শুরু হচ্ছে এখান থেকে, ডেফিনেশনটা হচ্ছে ক্লাস রেক্টাঙ্গেল। সো এখান থেকে একটু বোঝার চেষ্টা করতে পারি ক্লাসটা হচ্ছে তাহলে কি,
আমি একটা ক্লাস লিখতেছি বা একটা ক্লাস ডিফাইন করতেছি, এই জন্য ক্লাসটা আমি এখানে আগে ডিফাইন করলাম যে ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, যে আমি একটা ক্লাস লিখতেছি, ক্লাসটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, সো ক্লাসটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল, আর ক্লাস দিয়ে বোঝাচ্ছি যে আমি একটা ক্লাস লিখতেছি। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ক্লাসের ডেফিনেশনটা শুরু, তারপরে ডেফিনেশনটা কোথায় শেষ, এখানে হচ্ছে তার ডেফিনেশনটা শেষ সেমিকোলনের মাধ্যমে। এখন দেখি তার ভিতরে আসলে কি আছে। প্রথমে চলে আসি, একটা অংশ দেখা যাচ্ছে প্রাইভেট আর একটা অংশ হচ্ছে পাবলিক। সো এই প্রাইভেট বা পাবলিক কি মিন করে সেগুলো আমরা পরে ডিটেল জানবো, হয়তো আজকের ক্লাসে সেটা জানবো। বাট প্রাইভেট থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে এটা আসলে সবাই অ্যাক্সেস করতে পারবে না, কারণ প্রাইভেট ইনফরমেশন সবাই অ্যাক্সেস করতে পারে না। আর পাবলিক, সো আমরা যে কোনো ধরনের পাবলিক দেখলে আমরা বুঝি যে এটা আসলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তার মানে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে প্রাইভেট একটা অংশ, একটা হচ্ছে পাবলিক একটা অংশ। এবং প্রাইভেট অংশটার মধ্যে একটু খেয়াল করে দেখি সেখানে কি আছে, উইডথ এবং লেন্থ। আমাদের যে ডাটাগুলোর কথা আমরা বলছিলাম একটু আগে, যে কিছু ডাটা থাকবে আর কিছু হচ্ছে ফাংশন থাকবে। সো ডাটাগুলো হচ্ছে উইডথ এবং লেন্থ। সো এইখানে সেই দুটো জিনিসকে হচ্ছে ডিফাইন করা হয়েছে, উইডথ এবং লেন্থ, এবং দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ। ঠিক আছে, সো আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের লেন্থ বা উইডথ এই দুটো ইনফরমেশন, দুইটা ভেরিয়েবল এখানে ডিফাইন করছি ইন্টিজার টাইপের। কিন্তু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা এখানে কি, এগুলো হচ্ছে সামহাউ প্রাইভেট করে রাখা হয়েছে, মানে এটা আসলে সবাই অ্যাক্সেস যাতে করতে না পারে সেরকম একটা মেকানিজম সৃষ্টি করা হয়েছে। আর পাবলিক, সেখানে কি আসছে, রেক্টেঙ্গেল। এটা কোথায় পাইছি, এই যে এখানে ক্লাসের যখন নামটা যখন ডিফাইন করছি সেই জিনিসটাই আসলে এখানে কল করা হয়েছে। ঠিক আছে, এবং ইন্টিজার ডব্লিউ, ইন্টিজার এল, এরকম এইভাবে আমরা আসলে কি ডিফাইন করি। আমরা যদি ফাংশন সিতে যে ফাংশন পড়ে আসছি, বা এই যে এটার দিকে যদি তাকাই, তাহলে এটা চেহারাটা অনেকটাই এটার মতো, শুধু আগে এখানে কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে, কিন্তু এটা একটা নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে কিছু প্যারামিটার আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, কিছু ভিতরে ডাটা আছে। তার মানে এটা মূলত দেখতে একটা ফাংশনের মতো। ঠিক আছে, সো এটা একটা ফাংশন, কিন্তু এটা একটা স্পেশাল ফাংশন। আমরা এটা পরবর্তীতে এটার নাম জানবো, এটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা ব্যবহৃত হয় হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য, মানে এই ক্লাসের যে ইনফরমেশন গুলো আছে বা ডাটা গুলো আছে, এই যে উইড এবং হাইট, এগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে আমরা এরকম একটা স্পেশাল ফাংশন ব্যবহার করে থাকি। এবং একটু যদি খেয়াল করি তাহলে দেখি এখানে যে দুইটা প্যারামিটার আসছে, এই প্যারামিটার ডব্লিউ এবং এল এর যে ভ্যালুগুলো আসছে সেগুলো দিয়েই কিন্তু আমি আমার যে প্রাইভেট দুটো ডাটা মেম্বার আছে, উইড এবং লেন্থ, এই দুটাকে কিন্তু আমি আসলে ইনিশিয়ালাইজ করছি। সো এখন চলে আসি আমাদের যে এখানে একটা মেথডের কথা বলছিলাম আগের স্লাইডটাতে, যে একটা ফাংশন থাকতে পারে যে এরিয়া, যেটা দিয়ে হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলটার এরিয়া ক্যালকুলেট করব। সো সেটা এখানে ডিফাইন করা হচ্ছে। এরিয়া ক্যালকুলেশনের সূত্র খুবই সহজ, উইড এবং লেন্থ এই দুটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা এরিয়াটা পেয়ে যাই। সো এটা এক লাইনের মধ্যে এই জন্য আমরা করে ফেললাম যে রিটার্ন উইড ইন্টু লেন্থ। সো এটা আমাকে রিটার্ন করে দিচ্ছে যে তার যদি উইড এবং লেন্থ যদি দেওয়া থাকে তাহলে তার এরিয়াটা কত, সেই ইনফরমেশনটা আমরা এই ফাংশনটা থেকে পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের এই ক্লাসের ডেফিনেশনটা, মানে এই ক্লাসের মধ্যে আমি তাহলে কি পেলাম, দুইটা প্রাইভেট ডাটা মেম্বার পেলাম, একটা হচ্ছে উইড এবং লেন্থ, যেগুলো হচ্ছে আসলে আমার ভেরিয়েবল, যেগুলোর মধ্যে হচ্ছে ডাটা থাকে, আর তার মধ্যে প্রসেসিং করার জন্য একটা ফাংশন, সেটা হচ্ছে এরিয়া। আর একটা স্পেশাল, এটাও ফাংশন, কেননা এটা দেখতে হুবহু ফাংশনের মতোই, যদি এখানে কোনো রিটার্ন টাইপ নাই বা এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই। সো এটাকেও আমরা বলতেছি একটা স্পেশাল ফাংশন, যেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। সো এর কাজ হচ্ছে কি, আমাদের যে প্রাইভেট ভেরিয়েবল গুলো আছে বা কোন একটা ক্লাসের যে সমস্ত ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। সো এখানে ইনিশিয়ালাইজেশনের জন্য হচ্ছে এই স্পেশাল ফাংশনটাকে ব্যবহার করছি। আর একটা মেম্বার ফাংশন যেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশনের জন্য, সেটাকে আমি এখানে ডিফাইন করছি। সো এইটা হচ্ছে আমার পুরা ক্লাসের ডেফিনিশনটা। এখন ক্লাস তো আমরা বললাম হচ্ছে কি, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, একটা ইউজার ডিফাইন্ড টাইপ। ঠিক আছে, সো এখানে কিন্তু আমার কোনো ধরনের ইনফরমেশন কিন্তু সে কিন্তু ক্যারি করতেছে না, সে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ তৈরি করছে। আমরা যেরকম তৈরি করেছি ইন্টিজার একটা ডাটা টাইপ, সেই পুরো জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি একটা ডাটা টাইপ হিসেবে। এখন আমার কাজ কি, এই ডাটা টাইপের মতো করে একটা অবজেক্ট তৈরি করা বা একটা ভ্যারিয়েবল তৈরি করা। এখানে ক্লাসের ভ্যারিয়েবলকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট। ক্লাসের যদি কোনো একটা ভ্যারিয়েবল তৈরি করি আমরা, সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। সো আমরা এখন ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব,
বা এই যে ইউজার ডিফাইন্ড টাইপ রেক্ট্যাঙ্গেল টাইপের একটা অবজেক্ট তৈরি করব। সো মেকানিজমটা ঠিক সেম, আমরা এর আগে যেরকম ইন্টিজার উইড ডিফাইন করছি একই রকম ভাবে রেক্ট্যাঙ্গেল, যেহেতু আমার এখন ডাটা টাইপ, সো রেক্ট্যাঙ্গেল আমি ফার্স্ট হচ্ছে ডাটা টাইপটা লিখলাম, তারপর হচ্ছে আমার অবজেক্টের নামটা। ঠিক আছে, সো অবজেক্টের নামটা হচ্ছে রেক্ট, কিন্তু এখানে সাথে আবার একটু ব্র্যাকেট দিয়ে একটা ইনফরমেশন পাস করার চেষ্টা করা হচ্ছে। সো সেটা আসলে কি আমরা বলতেছি, এটা দিয়ে হচ্ছে সে তার যে ডাটা মেম্বার গুলো আছে তার মধ্যে ভ্যালু পাস করতেছে। ঠিক আছে, যে উইডের ভ্যালু কত এবং লেন্থের ভ্যালু কত, এই জিনিসটাও সে অবজেক্টটা যখন তৈরি করতেছে তার মধ্যে দিয়ে পাস করে দিচ্ছে। সো এই ইনফরমেশনটা আসলে কোথা দিয়ে যাচ্ছে, যে রেক্ট্যাঙ্গেল ক্লাসের যে কনস্ট্রাক্টর কথা বলছিলাম যে স্পেশাল ফাংশন, তার মধ্যে দিয়ে এখানে এসে ইনিশিয়ালাইজেশন হচ্ছে কার মধ্যে, উইড এবং লেন্থ। মানে এখানে প্রথম যে ভ্যালুটা যাচ্ছে সেটা উইডের মধ্যে চলে যাচ্ছে, পরের যে ভ্যালুটা যাচ্ছে সেটা লেন্থের মধ্যে চলে যাচ্ছে, এবং এটা দিয়ে রেক্ট নামে আমি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। ঠিক আছে, আর এরপর আমি কি করলাম, রেক্ট ডট এরিয়া। সো এগুলোর ডিটেল আমরা পরে পাবো যে ডট কেন ব্যবহার করলাম। ঠিক আছে, ডট দিয়ে হচ্ছে তার বিভিন্ন মেম্বারগুলোকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, যেমন এটা হচ্ছে একটা মেম্বার ফাংশন। সো ডট দিয়ে মেম্বার ফাংশনটাকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি বা এরিয়া ফাংশনটাকে কল করতেছি। আগে যেরকম আমরা কি করতাম, নর্মালি যদি একটা ফাংশন ডিফাইন করতাম, ফর এক্সাম্পল এটা যদি একটা নর্মাল ফাংশন হতো তাহলে এরিয়া, এভাবে হচ্ছে আমি এটাকে ক্যালকুলেশন কল করতাম। এখন এটাকে কল করতেছি কিসের সাপেক্ষে, যে এটা হচ্ছে রেক্ট অবজেক্টের একটা মেম্বার ফাংশন, এই জন্য রেক্ট এটা দিয়ে কল করলাম। আর তার মেম্বার ফাংশনটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি বা ইউজ করতে যাচ্ছি, এই জন্য হচ্ছে ডট অপারেটরটা বা ডট জিনিসটা। আর তার কাকে ইউজ করতে যাচ্ছি, এরিয়া ফাংশনটাকে, এই জন্য রেক্ট ডট এরিয়া ফাংশন। আচ্ছা, সো এটা আসলে আমাদের কি কি করবে, সি আউট এটা দিয়ে হচ্ছে প্রিন্ট করার জন্য, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। এটা হচ্ছে সি প্লাস প্লাসের প্রিন্ট স্টেটমেন্ট। সো এটা দিয়ে হচ্ছে আমাদের প্রিন্ট করবে যে এরিয়াটা কত। এই ওভারঅল প্রোগ্রামটাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? গতকালকেও আমরা আলোচনা করেছি, আজকেও আবার আলোচনা করতেছি, যাতে করে আমরা একটা বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি কিভাবে সেটা লিখতে হয় এটা আমাদের কাছে মোটামুটি বোঝা স্যার যায়। ওইটাকে কাউন্ট নাকি? সি আউট, সি আউট। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝছি। স্যার লাস্টে ইন্ডেল কেন? ইন্ড লাইন মানে লাইনটাকে শেষ করার জন্য আমরা নিউ লাইন ইউজ করেছি সিতে, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। এখানে হচ্ছে ইন্ডেল। ঠিক আছে, এখানে পাবলিকের একটা বিষয় আছে একটু বললাম না হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আমরা আজকেই আশা করি আলোচনা চলে আসবে, প্রাইভেট এবং পাবলিক। যেটা এই মুহূর্তে যেটুকু বললাম যে প্রাইভেট থেকে আমরা বুঝতে পারি এটা আসলে সবাই অ্যাক্সেস করতে পারবে না, আর পাবলিক থেকে এটা বুঝতেছি যে এটা সবাই অ্যাক্সেস করতে পারবে এই অংশটা। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের আজকে আলোচনায় চলে আসবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বাট এমনিতে ওভারঅল আমাদের ক্লাসটা কিভাবে ডিফাইন করা হয়েছে, এটা যে বিভিন্ন সেগমেন্ট, প্রাইভেট একটা সেগমেন্ট বলতেছি, পাবলিক একটা সেগমেন্ট বলতেছি, সেখানে কিছু মেম্বার ফাংশন আমরা ডিফাইন করছি, সেটা অবজেক্ট কিভাবে তৈরি করছি, এই জায়গাগুলোতে আমাদের কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? স্যার অবজেক্টের মধ্যে মেইন ফাংশনের পরে রেক্ট্যাঙ্গেল রেক্ট 35, এখানে রেক্ট হলো অবজেক্ট আর রেক্ট্যাঙ্গেলটা কি স্যার? রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে যে ক্লাসটার নাম, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ক্লাসটার নাম, যেটা আমরা বললাম যে ফর এক্সাম্পল আমরা এই যে এখানে লিখলাম না ইন্ট উইড, আমরা এটা দ্বারা কি বুঝি, যে উইড হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, রাইট? ইন্ট উইড আমরা যখন ডিফাইন করলাম আমরা বুঝলাম যে উইড যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপের। আর ক্লাসকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ইউজার ডিফাইন, মানে আমি তৈরি করতেছি, আমি এই ক্লাসটা লিখতেছি, আমি আমার মতো করে একটা ভেরিয়েবল ডিফাইন করতেছি। ক্লাসকে এই জন্য আমরা বলতেছি হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপ। সো আমি এখন এই রেক্ট্যাঙ্গেল যে একটা ক্লাস লিখলাম, রেক্ট্যাঙ্গেল টাইপের একটা অবজেক্ট তৈরি করব, মানে তার ভিতরে যে অবজেক্টটা তৈরি করতেছি তার মধ্যে কি কি থাকবে, এই জিনিসপত্রগুলো থাকবে। যেই অবজেক্টটাই তৈরি করি না কেন, এখানে আমি এ দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এ, রেক্ট্যাঙ্গেল বি, রেক্ট্যাঙ্গেল সি, এভাবে যদি লিখি তার মানে এ হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল ক্লাসের বৈশিষ্ট্যধারী একটা অবজেক্ট, বি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের বৈশিষ্ট্যধারী একটা অবজেক্ট, সি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের বৈশিষ্ট্যধারী একটা অবজেক্ট। মানে তার মধ্যে কি থাকবে, প্রাইভেট একটা অংশ থাকবে যেখানে উইড এবং লেন্থ এরকম দুইটা তথ্য রাখার ব্যবস্থা থাকবে, সেখানে ইনিশিয়ালাইজেশন করার জন্য রেক্ট্যাঙ্গেলের মতো একটা ফাংশন থাকবে যেটা দিয়ে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করতে পারবো। ওই অবজেক্টের মধ্যে এরিয়া নামে একটা ফাংশন থাকবে যেটা দিয়ে হচ্ছে আমি
ওই পার্টিকুলার লেন্থ এবং উইডথ দিয়ে এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। সেটা এ বললাম যে রেক্টেঙ্গেল এ কমা বি কমা সি, তাহলে এ এর জন্য আলাদা একটা কপি তৈরি হবে, বি এর জন্য আলাদা একটা কপি তৈরি হবে, সি এর জন্য আলাদা একটা কপি তৈরি হবে। ফর এক্সাম্পল এটাকে আমরা যদি কপি করি, আমি বললাম এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 10, এটা রেক্ট দেয়া যাবে না, ফর এক্সাম্পল রেক্ট 2। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে আমাদের এখন রেক্টেঙ্গেলের মতো দুইটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট হচ্ছে নাম হচ্ছে রেক্ট, একটা নাম হচ্ছে রেক্ট 2। এখন প্রথম অবজেক্টটার মধ্যে আমাদের লেন্থ কত 5, উইডথ কত 3। দ্বিতীয় যে অবজেক্টটা তৈরি করলাম রেক্ট 2, তার লেন্থ কত 10, তার উইডথ কত 5। দুইটা ডিফারেন্ট অবজেক্ট তৈরি হয়ে গেল, যার মধ্যে কিন্তু ইনফরমেশনগুলো একদম হুবহু আমার রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোই থাকবে, শুধু তাদের ভ্যালুগুলো হবে ডিফারেন্ট। এবং সেই অনুযায়ী তাদের মেম্বার ফাংশনগুলো যদি আমরা কল করি বা প্রসেসিংগুলো যদি করতে চাই, ভ্যালুগুলো চলে আসবে হচ্ছে ডিফারেন্ট। সো আমি একটি কোড এইভাবে যত অবজেক্ট তৈরি করব তার প্রত্যেকটার জন্যই তৈরি হয়ে যাবে সেম কোড, কিন্তু প্রত্যেকটার জন্যই আমরা যে ভ্যালু ইউজ করব সেই অনুযায়ী তাদের প্রসেসিং ডাটাটা তৈরি হবে ভিন্ন এবং প্রসেসিংটাও হবে ভিন্ন। কথাটা কি বুঝাতে পারলাম আমি? জি স্যার। ঠিক আছে। তো এখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের আমরা কিছু হচ্ছে বৈশিষ্ট্য এখন দেখার চেষ্টা করব। সো মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বলা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য আমরা পাবো এখানে। সো ওয়ান ইজ এনক্যাপসুলেশন, অ্যানাদার ওয়ান ইজ ইনহেরিটেন্স, থার্ড ওয়ান ইজ পলিমরফিজম। এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই তিনটা হচ্ছে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেজর বৈশিষ্ট্য। আমাদের এখানে এনক্যাপসুলেশনের ভিতরে আরেকটা কথা বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আমরা সেটাও দেখবো আজকে। আর ওপিএল বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি সাপোর্ট করে? মডুলার প্রোগ্রামিং, যেটা আমরা দেখলাম যে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে পারতেছি। ইজি অফ ডেভেলপমেন্ট, মানে হচ্ছে ছোট করে ফেলার কারণে আমরা হচ্ছে যে কোনো পোর্শনকে নিয়ে হচ্ছে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি, এবং হচ্ছে মেনটেন করাটাও ঠিক সেম কারণেই হচ্ছে ইজি। যেমন আমাদের যে কোনো জায়গায় যদি মডিফাই করার দরকার হয়, ফর এক্সাম্পল আমার এই এরিয়া ফাংশনটাকে মডিফাই করা দরকার, ঠিক আছে? আমি চাইলে শুধুমাত্র আমি চাইলাম যে রেক্টেঙ্গেল এ বা রেক্ট, এটার জন্য হচ্ছে শুধু এরিয়া ফাংশনটাকে মডিফাই করব। আমি চাইলে ওইটার জন্য আলাদাভাবে মডিফাই করে ফেলতে পারি। আমি চাইলাম রেক্ট 2, এটার জন্য আলাদাভাবে মডিফাই করব, সেটা করা পসিবল। আর ইন জেনারেল প্রত্যেকটার জন্যই এই সেম কপিটা, ঠিক আছে? সো আমরা এটাকে মডুলার ভাগে ভাগ করে ফেলতে পারলাম, এবং একই কারণে হচ্ছে আমাদের মেনটেনেন্সটাও অনেকটাই ইজিয়ার হয়ে যায়। এখন আমরা একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখার চেষ্টা করি। সো প্রথম যেটা আমরা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশন বলতে কি বোঝাচ্ছে? বলা হচ্ছে কম্বাইনিং ডাটা স্ট্রাকচার উইথ অ্যাকশন। আর এই ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়? ডাটা স্ট্রাকচার রিপ্রেজেন্টস দ্য প্রপার্টিস, দ্য স্টেট অর ক্যারেক্টারিস্টিক্স অফ এন অবজেক্ট। খুব সিম্পলি আমরা যত ভেরিয়েবল পেতে পারি, কারণ ভেরিয়েবলের মধ্যে আমাদের কি থাকে? তার স্টেট ইনফরমেশন থাকে, তার ডাটা থাকে, ঠিক আছে? তার ক্যারেক্টারিস্টিক্স কি? সেই তথ্যগুলো থাকে। সো তথ্যগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডাটা স্ট্রাকচার বা ডাটা, ঠিক আছে? সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা কম্বাইন করার চেষ্টা করতেছি, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে? যে দ্য পারমিসিবল বিহেভিয়ার্স দ্যাট আর কন্ট্রোল টু দ্য মেম্বার ফাংশনস। সো আমরা বিভিন্ন মেম্বার ফাংশন একটু আগে দেখে আসলাম, একটা মেম্বার ফাংশন ছিল এরিয়া। সো এরিয়া দিয়ে হচ্ছে আমরা কি করতেছি? একটা প্রসেসিং করে তার এরিয়াটা ক্যালকুলেট করতেছি। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে তার অ্যাকশন, যে এখানে আসলে আমরা কি কি কাজ করতে পারবো। এই কি কি কাজ করতে পারবো এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্য পারমিসিবল বিহেভিয়ার, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতেছি হচ্ছে বিভিন্ন মেম্বার ফাংশন তৈরি করে, মেম্বার ফাংশনগুলোর মাধ্যমে হচ্ছে তার এই অ্যাকশনগুলোকে আমরা কন্ট্রোল করি। সো এনক্যাপসুলেশন কি আরো যদি একটু এক্সাম্পলের সাপেক্ষে যদি বলার চেষ্টা করি, দেখেন ডান পাশে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। সো ক্যাপসুলের সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত প্রচুর ক্যাপসুল খেয়ে আসতে হয়েছে। সো ক্যাপসুল আসলে কি? বাইরে একটা শিল্ড দেয়া, রাইট?
ভিতরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ওষুধটা বা মেডিসিনটা সেটা হচ্ছে ভিতরে থাকে। আর সেই ভিতরে মেডিসিনটাকে বাইরের যে কোনো ধরনের আবরণ থেকে ইয়ে থেকে ময়েশ্চার বা অন্যান্য যে কোনো কিছু থেকে রক্ষা করার জন্য বাইরে হচ্ছে আমরা একটা আবরণ সৃষ্টি করি বা একটা শিল্ড দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? সো এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুল নামটা থেকে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে এনক্যাপসুলেশন। ঠিক আছে? সো এই বাইরের শিল্ডের ভিতরে আমাদের যে জিনিসগুলো আছে সেখানে কি আছে? সো আমরা এই বাইরের শিল্ডটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে মেথড হিসাবে। ঠিক আছে? সো এই মেথডগুলো দিয়ে হচ্ছে আমরা ভিতরের জিনিসটাকে হচ্ছে প্রোটেক্ট করতেছি। আর ভিতরে আমাদের কি আছে? যে বিভিন্ন ভেরিয়েবল গুলো। ঠিক আছে? বা আরো ভালোভাবে বললে ভেরিয়েবল এবং মেথড, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের ভিতরে আছে। এটাকে আমরা পুরোটাকে হচ্ছে আবরণ সৃষ্টি করেছি কি দিয়ে? কিছু প্রোটেকশন মেকানিজম দিয়ে। এই প্রোটেকশন মেকানিজমটাই হচ্ছে আমাদের বাইরের যে লেয়ারটা। এবং আরো একটা এক্সাম্পল, আমাদের দেশে খুব বেশি পরিচিত না হলে বাইরে এটা খুব পরিচিত, এগুলোকে বলা হচ্ছে ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনে কি থাকে? বিভিন্ন স্ন্যাক্স থাকে। ঠিক আছে? তো আমি যখন কয়েন ড্রপ করি, ঠিক আছে, যে কয়েনটা ড্রপ করলাম সেটা দিয়ে হচ্ছে আমি ওই পার্টিকুলার টাইপের একটা জিনিস পারচেজ করতে পারবো। ঠিক আছে? তো আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে টাকাটা পে করলাম, সাথে সাথে হচ্ছে একটা বাটন প্রেস করলাম, আমার জন্য ওই পার্টিকুলার প্রোডাক্টটা চলে আসলো। সো প্রোডাক্টটা কিন্তু আমি যদি এখন এটার সাথে যদি আমাদের এই যে এনক্যাপসুলেশনের সাথে যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে? এই পুরো বাইরের যে আবরণটা, এটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন শিল্ড। এটার ভিতরে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে ডাটাগুলো আছে সেগুলো। আর আমি যখন এই যে টাকা পে করে যখন এই যে পুশ বাটনটাতে প্রেস করতেছি, এই বাটনটা হচ্ছে আমাদের সেই অ্যাকশন বা সেই ফাংশনটা, যেটা হচ্ছে আমাদের এই শিল্ড থেকে ওই ইনফরমেশনটাকে বা আমাদের ওই পার্টিকুলার স্ন্যাক্সটাকে বের করে দিচ্ছে। ঠিক আছে? সো এইভাবে আমাদের ডাটাটাকে হচ্ছে প্রোটেক্ট করতেছে বাইরে যে কোনো ধরনের ইয়ে থেকে, আউটার অ্যাক্সেস থেকে। আর এটাকে আমি অ্যাক্সেস করতেছি কি দ্বারা? থ্রু ডিফারেন্ট অ্যাকশন বা ফাংশন। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে এনক্যাপসুলেশন। আর এই এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা আসলে কি করার চেষ্টা করি আসলে? তো যেটা একটু আগের স্লাইড থেকে আশা করি বুঝতে পারছি আমরা, যে আমরা অ্যাকচুয়ালি ডাটাটাকে হাইড করার চেষ্টা করতেছি। ঠিক আছে? সো আমাদের এনক্যাপসুলেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে ডাটা হাইডিং। ডাটাটাকে কেন হাইড করা ইম্পর্টেন্ট? আমরা সিতে কি করতাম? ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, এভাবে আমাদের যত দরকার ভেরিয়েবল ডিফাইন করে ফেললাম। তারপরে একটা মেথড আছে মনে করেন অ্যাড এর জন্য, একটা মেথড আছে মনে করেন সাবট্রাকশনের জন্য, একটা মেথড আছে মাল্টিপ্লিকেশনের জন্য। প্রত্যেকেই কিন্তু এই এবিসি কে ব্যবহার করতেছে। ঠিক আছে? তার মানে ওই এফ যখন ব্যবহার করছে তখন সাম কত হয়েছে, আবার এডিশন যখন ব্যবহার করছে তখন সাম কত হয়েছে, সাবট্রাকশন ব্যবহার করার পরে আমাদের রেজাল্ট ভ্যালুটা কত হয়েছে, মাল্টিপ্লিকেশন করার পরে রেজাল্ট ভ্যালুটা কত হয়েছে, সবাই কিন্তু ওই সেম রেজাল্ট ভ্যালুটা ভেরিয়েবলটাকেই ব্যবহার করতেছে। যার জন্য এটার মধ্যে আমরা কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করতে পারতেছি না, বা আমরা বলি হচ্ছে এই যে ভেরিয়েবলটা যার মধ্যে হচ্ছে ডাটাটা আছে তার অ্যাকচুয়ালি কোনো ধরনের সিকিউরিটি নাই। ঠিক আছে? সো এইটা যাতে হচ্ছে আমাদের যে কেউ অ্যাক্সেস করতে না পারে, বা যদি অ্যাক্সেস করে এটা প্রপার মেকানিজমের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করবে, বা কে অ্যাক্সেস করে এটার ভ্যালুটা চেঞ্জ করেছে সেই ইনফরমেশনটা হচ্ছে আমরা ট্র্যাক রাখতে পারবো। ঠিক আছে? এই মেকানিজমটাই হচ্ছে আমাদের মূলত ডাটা এনক্যাপসুলেশনের পদ্ধতি, বা ডাটা এনক্যাপসুলেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে এইভাবে হচ্ছে ডাটাটাকে সিকিউরিটি প্রদান করা। সো যেটা আমরা এখানে ডেসক্রিপশন হিসেবে বলার চেষ্টা করতেছি বা একটু বোঝানোর চেষ্টা করতেছি, সো the data is not usually accessible to the outside world, and only those function which are wrapped in the class can access it. And the methods provide the interface between the data and the object and the program. So খুবই ইম্পর্টেন্ট কথা, যে কে হচ্ছে আমাদের অ্যাক্সেস মেকানিজমটা প্রোভাইড করতেছে? মেথড গুলো। আবারও বলতেছি, মেথড মানে হচ্ছে ফাংশন। আমরা এই দুইটা টার্ম ইন্টারচেঞ্জলি ব্যবহার করব, কারণ আমরা সিতে যেটা ফাংশন হিসেবে ব্যবহার করে আসছি ওই সেম জিনিসটা এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, এখানে নামটা হচ্ছে মেথড। সো ফাংশন এবং মেথড মূলত একই জিনিস। সিতে যেটা ফাংশন, সি প্লাস প্লাসে সেটাই নামই হচ্ছে মেথড। সো এই মেথড বা ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা ডাটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, এবং অবজেক্টের যে ডাটাটা আসতেছে সেই ডাটাটা আমরা আসলে প্রোভাইড করতে পারবো ওই অবজেক্টের ডাটা ভেরিয়েবলের মধ্যে। ঠিক
আছে। সো এইভাবে হচ্ছে আমরা ডাটাটাকে হচ্ছে হাইড করার চেষ্টা করতেছি, অন্যান্য যে বাইরের যে এক্সটার্নাল অবজেক্ট আছে বা অন্য যে অবজেক্ট আছে তাদের মধ্যে থেকে বা আমার ডাটাটাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। সো এখন একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটাই হচ্ছে আমরা এখানে আবার নিয়ে চলে আসছি, এবং এই যে ডাটা হাইডিংটা আমরা বলতেছি কিভাবে সেটা হচ্ছে। সো একটু আগে একজন কোয়েশ্চেন করছিলেন যে প্রাইভেট এবং পাবলিক কি কাজ করে। সেই প্রাইভেট এবং পাবলিকের কাজই হচ্ছে এই প্রোটেকশনটা দেয়া, মানে এনক্যাপসুলেশন করা। সো এনক্যাপসুলেশনের জন্য এখানে দুইটা কিওয়ার্ড আমরা পেয়েছি, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আমরা পরবর্তীতে আবার হয়তো ইনহেরিটেন্স যখন পড়াশোনা করব আরো একটা কিওয়ার্ড পাবো, সেটা হচ্ছে প্রোটেক্টেড। সো ওগুলো তখন পরে আলোচনা করব। এই মুহূর্তে প্রাইভেট মানে হচ্ছে এটা বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র যেই অবজেক্ট সেই হচ্ছে ব্যবহার করতে পারবে। তার মানে কি, আমি যখন রেক্ট একটা অবজেক্ট তৈরি করতেছি তার জন্য 3 আর 5 যখনই আমি অ্যাক্সেস করতেছি, তার মানে তার উইডথ এবং লেন্থ এই দুইটা ভেরিয়েবলের একটা ভ্যালু হচ্ছে 3, একটা হচ্ছে 5। সো এই রেক্টের বাইরে এই উইডথ এবং লেন্থ আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। অন্যদিকে পাবলিক আর একটা কিওয়ার্ড ব্যবহার করছি, এবং সেখানে ব্যবহার করছি কি রেক্ট্যাঙ্গেল একটা ফাংশন আর হচ্ছে এরিয়ার একটা ফাংশন। সো এই দুইটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো অন্য যে কোনো জায়গা থেকে। সো যে কথাটা বললাম যে উইডথ এবং লেন্থ এটা প্রাইভেট, তার মানে হচ্ছে এই ক্লাসের মধ্যেই কেউ ব্যবহার করতে পারবে, ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর পাবলিক যে সে ক্লাসের বাইরে থেকেও ব্যবহার করতে পারবে, যার কারণে ক্লাস কিন্তু ডেফিনেশন এখানে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেলের রেক্ট, ঠিক আছে, এই টাইপের একটা অবজেক্ট তৈরি করতে পারতেছি। মানে হচ্ছে এই মেথডটাকে হচ্ছে আমরা কল করতে পারতেছি মেইন ফাংশন থেকে, যেটা কিন্তু এই ক্লাসের বাইরে। তার মূল কারণ হচ্ছে এটা পাবলিক এই জন্য, কিন্তু আমরা কিন্তু এই ফাংশন থেকে সরাসরি এই উইথ ফাংশনটাকে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা তো এখানে রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, আমি যদি চাই রেক্ট্যাঙ্গেল রেক্ট যে অবজেক্টটা তৈরি করলাম ডট উইথ ইকুয়াল টু 5, যে আমি উইথের ভ্যালুটা 5 করতে চাচ্ছি, এই কাজটা আমি করতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে উইথ যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে প্রাইভেট, এটা এই ক্লাসের বাইরে ব্যবহার করতে পারবো না। এই কথাটুকু আমি বুঝাতে পেরেছি কিনা? কিন্তু স্যার উক্ত ক্লাসের ভিতরে তো আমরা মানে একাধিকবার ব্যবহার করতে পারবো। এই ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো, যেটা বললাম, যেমন আমি এখানে কিন্তু ব্যবহার করেছি উইথকে লেন্থকে, এখানে কিন্তু আমি ব্যবহার করেছি উইথকে লেন্থকে। এই ক্লাসটা শেষ হয়ে গেছে এইখানে, সো এই ক্লাসটা এখানে শেষ, তারপরে কিন্তু আমি মেইন ফাংশনটা লিখেছি। মেইন ফাংশনের মধ্যে আমি এখন উইথকে কল করার চেষ্টা করতেছি, যেটা আসলে অ্যাকচুয়ালি পসিবল না, ঠিক আছে। সো এটা পসিবল না। বুঝে গেল কতটুকু? তো আমরা এই জিনিসগুলো হয়তো পরবর্তীতে আরো যখন বিভিন্ন এক্সাম্পল যখন দেখব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, বা কোডিং করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো এই ডাটা এনক্যাপসুলেশনের সাথে আরেকটা জিনিস হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা বলা হচ্ছে কি, শোয়িং অনলি দ্য নেসেসারি ডিটেলস টু দ্য ইন্টেন্ডেড ইউজার। মানে কি, আমি শুধুমাত্র যে কোনো একটা অবজেক্ট যখন তৈরি করবে সেটা কি অ্যাক্সেস পাবে, সে পুরো কিন্তু অবজেক্টটাই কিন্তু পাচ্ছে, কিন্তু অ্যাক্সেস পাচ্ছে হচ্ছে শুধুমাত্র তার পাবলিক মেম্বারগুলোর জন্য, ঠিক আছে, বাইরে থেকে। আর সে বা আমরা বাইরে যে কোনো একজন ইউজার অ্যাকচুয়ালি দেখতে পাবো কি শুধুমাত্র আমাকে যেতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে। সো ইনার ডিটেল কি, কিভাবে প্রসেসিংটা হচ্ছে, যেমন এরিয়া ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে পারবো না। আমি শুধু এরিয়া ফাংশনটাকে কল করতে পারবো এবং তখন আমার এরিয়াটা ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো যে কোনো একটা অবজেক্ট তার এরিয়া মেথডটাকে কল করতেছে, এরিয়াটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, কিন্তু এরিয়া ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু সে জানতে পারতেছে না। এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো
The object can be used by knowing what it does and without having to know how it works. So যে কথাটা বললাম একটু আগে এরিয়ার সাপেক্ষে, তো যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট এরিয়াটা ক্যালকুলেশন হয়ে যাবে সে যখনই হচ্ছে এরিয়া ফাংশনটাকে কল করবে, কিন্তু এরিয়া ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়েছে সেই জিনিসটা কিন্তু সে দেখতে পারতেছে না। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, মানে সে ব্যবহার করতে পারবে কিন্তু ডিটেইলস সে জানতে পারবে না। সে শুধুমাত্র তার কাছে ইনফরমেশনটা আছে যে এখানে একটা এরিয়া মেথড আছে বা পেরিমিটার একটা মেথড আছে, পেরিমিটার মেথডটা কাজ করে কি, আমি যদি তার উইডথ এবং হাইট দেই তাহলে সে আমাকে পেরিমিটারটা ক্যালকুলেশন করে দিয়ে দেবে। সো আমি তার কাছে ওই উইডথ এবং হাইট দিলাম এবং সে আমাকে পেরিমিটারটা ক্যালকুলেশন করে দিয়ে দিল। সো ক্যালকুলেশন কিভাবে হয়েছে সেটা আমি জানতে পারলাম না, কিন্তু আমি রেজাল্টটা পেয়ে গেলাম। দেন সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা, সো ইনহেরিটেন্স বলা হচ্ছে কি, অ্যাবিলিটি টু ডিরাইভ নিউ অবজেক্ট ফ্রম ওল্ড ওয়ান্স। আরেকটু এভাবে যদি আমরা বলি, ইনহেরিটেন্স আসছে কোথা থেকে? ইনহেরিটেন্সের সাথে আমরা কিন্তু যারা ইন্টারমিডিয়েটে বায়োলজি ছিল তারা কিন্তু অলরেডি সেটার সাথে পরিচিত, রাইট? ইনহেরিটেন্স মানে কি কে জানি? স্যার যে পদ্ধতিতে মানে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তারে বলি আমরা ইনহেরিটেন্স। একদম মানে টেক্সট বুক সেন্টেন্স। যে পদ্ধতিতে পিতামাতার বৈশিষ্ট্য তার পরবর্তী জেনারেশন বা সন্তানের মধ্যে হচ্ছে স্থানান্তরিত হয়। তার মানে কি, পিতামাতার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তার মধ্যে থাকবে, এর বাইরে তার মধ্যে কিছু স্পেশাল আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনহেরিটেন্স, মানে পিতামাতা কিছু বৈশিষ্ট্য সে নিয়ে আসছে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সো এই যে ইনহেরিটেন্সটা, এটা আমরা সরাসরি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা অ্যাপ্লাই করেছি। বলা হচ্ছে কি, দ্য অ্যাবিলিটি টু ডিরাইভ নিউ অবজেক্ট ফ্রম ওল্ড ওয়ান, মানে কি পুরাতন অবজেক্ট থেকে আমরা চাইলে নতুন অবজেক্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, তার মানে পুরাতন অবজেক্টের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নতুন অবজেক্টের মধ্যে থাকবে, তার বাইরে চাইলে হচ্ছে নতুন অবজেক্টের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা অ্যাড করে নিতে পারবো। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানে এটা করার উদ্দেশ্যটা কি, এই যে নতুন অবজেক্টের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আমরা ওল্ড অবজেক্ট থেকে পেয়ে গেছি, এগুলো আর নতুন করে আমার ওই নতুন অবজেক্টের মধ্যে লেখার দরকার নাই, আমরা অটোমেটিক্যালি সেগুলোকে পেয়ে যাব। সো কোড রিইউজেবিলিটি যে কথাটা আমরা বলে আসছিলাম, দেখা যাচ্ছে এখানে খুব ভালোভাবে সেটাকে আমরা ইউজ করতে পারতেছি। সো এখানে যে বৈশিষ্ট্যগুলো বলছে তাহলে একটু এগুলো দেখার চেষ্টা করি। Permits objects of a more specific class to inherit the properties and behavior of a more general or base class. So permits object of a more specific class. ঠিক আছে, সো আমি যে নতুন অবজেক্টের কথা বলতেছি, সো সেই নতুন অবজেক্টের কথা বলা হচ্ছে আমরা একটা স্পেসিফিক ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি, to inherit the properties and behaviors of a more general class. ঠিক আছে, সো একটা জেনারেল ক্লাস আছে, তার মধ্যে জেনারেল কিছু বৈশিষ্ট্য আছে, যেমন খুব সিম্পল এক্সাম্পল আমরা বললাম হিউম্যান। হিউম্যানের মধ্যে আমরা কি বললাম বৈশিষ্ট্য আছে? হিউম্যানের মধ্যে বৈশিষ্ট্য আছে হচ্ছে তার চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার জেনারেল ক্লাস। এখন এখান থেকে আমি একটা স্পেসিফিক ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি, কি মেল। আর একটা স্পেসিফিক ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি ফিমেল। তার মানে সেখানে তার চোখ, নাক, মুখ, কান এগুলো সবই থাকবে, এর বাইরে তার আবার স্পেসিফিক মেল ফিমেল অনুযায়ী তার আলাদা বৈশিষ্ট্য চলে আসবে। আরো একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা চিন্তা করি এনিম্যাল। সো যখন আমরা এনিম্যাল বলবো তার সাথে সাথে হচ্ছে তার কিন্তু কিছু বৈশিষ্ট্য চলে আসবে। ঠিক আছে, সো এনিম্যালের মধ্যেও কিন্তু তার চোখ, নাক, কান এরকম জিনিসপত্র আছে, হাত আছে, পা আছে। ঠিক আছে, সেখান থেকে আমি যদি বলি ক্যাট, সেটা কিন্তু একটা স্পেসিফিক টাইপ হয়ে গেল বা একটা স্পেসিফিক অবজেক্ট হয়ে গেল। সেখান থেকে আমি যদি বলি বার্ড, ঠিক আছে, সো পাখির মধ্যে কিন্তু আবার বৈশিষ্ট্যটা একটু অন্যরকম হয়ে যাবে, সেটাও কিন্তু আমার এনিমেলের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, যদিও এনিমেল হচ্ছে বার্ড হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের এনিমেল, যেখানে হচ্ছে ক্যাট হচ্ছে অন্য একটা ডিফারেন্ট ক্যাটাগরির এনিমেল। ঠিক আছে, সো জেনারিক থেকে আমরা হচ্ছে মোর স্পেসিফিক ক্লাসের মধ্যে চলে আসতেছি। যখন মোর স্পেসিফিক ক্লাস তৈরি করতেছি তার মধ্যে জেনারিক যেগুলো আছে সেগুলো তো আসতেছেই, তার মধ্যে এসে আমরা আবার
স্পেশালি তার জন্য কিছু জিনিসপত্র ডিফাইন করতেছি। সো জেনারেল যে বৈশিষ্ট্যগুলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ওই জেনারেল ক্লাস বা বেস ক্লাস, যেটার বৈশিষ্ট্যগুলো বা ওল্ড ক্লাস। আর সেখান থেকে হচ্ছে আমরা মোর স্পেসিফিক যে ক্লাসটা তৈরি করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনহেরিটেড ক্লাস। সো এখান থেকে আমরা যেটা পাই একটা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ পাই। সো অ্যাবিলিটি টু ডিফাইন এ হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বিটুইন দ্য অবজেক্টস। ঠিক আছে, সো উপরে হচ্ছে আমার বেস ক্লাস থেকে আমি তৈরি করলাম মোর স্পেসিফিক ক্লাস বা হচ্ছে ডিরাইভড ক্লাস, নামগুলো আমরা পরে পাবো। ঠিক আছে, সো একটা হচ্ছে বেস ক্লাস আর একটা হচ্ছে ডিরাইভড ক্লাস, বা একটাকে বলতে পারি প্যারেন্ট ক্লাস আর একটা হচ্ছে চাইল্ড ক্লাস। ঠিক আছে, সেটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে রিইউজেবিলিটি, কোড রিইউজেবিলিটি। সো এখানে একটা স্পেসিফিক এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, ফর এক্সাম্পল যে কোনো একজন কাস্টমার আছে, সো একটা কাস্টমার চিন্তা করতে পারি রেগুলার, যে এই কাস্টমারটা এই পার্টিকুলার শপ থেকে প্রতিদিনই কেনাকাটা করে। আর আরেকটা হচ্ছে কি প্রিভিলেজ কাস্টমার। ঠিক আছে, মনে করেন সে হয়তো স্পেশাল টাইমে আসে, কিন্তু সে যখনই আসে একটা হিউজ অ্যামাউন্টের পারচেজ করে। ঠিক আছে, মানে একসাথে কয়েক হাজার টাকার পারচেজ করে যে দিনই আসে। সো এই দুইটা ক্যাটাগরিকে আমরা যদি চিন্তা করি, সো এরা আসে অকেশনালি, একদিন হয়তো আসে, পরদিন আবার আসে না। আর এরা প্রতিদিনই হচ্ছে আসে এবং একসাথে দেখা যায় যে অনেক কেনাকাটা করে, বা সে একটা হাই সোসাইটি মেনটেন করে। সো তাকে হচ্ছে আমরা একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো প্রত্যেকেই কিন্তু এখন যদি আমি জেনারেলি যদি চিন্তা করার চেষ্টা করি, প্রত্যেকে হচ্ছে কাস্টমার এবং প্রত্যেকেই হচ্ছে কেনাকাটা করতেই এই দোকানটাতে আসে। ঠিক আছে, এবং প্রত্যেকেই এই দোকানে যে সমস্ত পার্টিকুলার প্রোডাক্টগুলো আছে সেগুলো কেনাকাটা করে। আচ্ছা, এখন এগুলাকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম। ঠিক আছে, এবং সেটা সাপেক্ষে হচ্ছে তাদেরকে আমরা কি করতেছি, একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি। এখন যদি খেয়াল করি, আমরা যদি যে কোনো একজন কাস্টমারের কথা চিন্তা করি ইন জেনারেল, সেই কাস্টমারে কি থাকবে? ডেফিনেটলি একজন কাস্টমারের নাম থাকবে। তার জন্য আমরা একটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কাস্টমার থাকে, তাহলে তার জন্য একটা আইডি দেওয়ার চেষ্টা করলাম। সো বললাম যে এই কাস্টমারটা আইডি হচ্ছে এটা। সে প্রত্যেকটা কাস্টমারের একটা আইডি আছে, তার একটা অবশ্যই অ্যাড্রেস ইনফরমেশন থাকবে, সে কোন জায়গায় থাকে, তার হয়তো একটা সেলফোন থাকবে। এই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে রাখার চেষ্টা করি। সো বড় বড় শপিং মলগুলোতে আমরা যখন যাই, ঠিক আছে, দেখা যায় যে আমাদেরকে বলে হচ্ছে ওই শপের একটা কার্ড নেওয়ার জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের মেম্বারশিপের ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে। সো এটার সাপেক্ষে আমরা যখন এরকম একটা ডাটাবেস তৈরি করার চেষ্টা করি, সো আমরা এরকম কিছু ইনফরমেশন রাখার চেষ্টা করি, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, এটসেট্রা। ঠিক আছে, সো এবং এটা সাপেক্ষে আমরা হচ্ছে তাকে কি করি, একটা যখন বিভিন্ন প্রমোশনাল অফার যখন চলে, তখন তাকে হচ্ছে তাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, সে কি পারচেজ করছে সেটা সাপেক্ষে। সো এটা হচ্ছে আমি যদি জেনারেল যে কোনো একজন কাস্টমারের কথা যদি চিন্তা করি সেটার জন্য। আর যে কাস্টমারটা হচ্ছে আমার প্রিভিলেজ কাস্টমার, ঠিক আছে, সো এই কাস্টমার জন্য সে কিন্তু একজন জেনারেল কাস্টমার, তার মানে হচ্ছে তার নাম, আইডি, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কিন্তু ওই যে কাস্টমার তার মতোই, তারও সেম আছে। কিন্তু যেহেতু সে আমাদের প্রিভিলেজ কাস্টমার, ঠিক আছে, যেহেতু সে অনেক হিউজ অ্যামাউন্টে কেনাকাটা করে, এবং সে যখনই কেনাকাটা করতে আসে তার জন্য আমরা, বা হচ্ছে সে আমাদের এখানে স্পেশাল মেম্বারশিপ নিয়েছে, সেই জন্য আমরা হচ্ছে তাকে একটা প্রিভিলেজ দিচ্ছি। সো তার মেম্বারশিপের উপর ভিত্তি করে তার পারচেজের উপর তাকে আমরা একটা স্পেশাল গিফট দেওয়ার চেষ্টা করতেছি। তার মানে কি হলো, সে শুধুমাত্র ডিসকাউন্ট পাচ্ছে আর সে হচ্ছে এখানে একটা স্পেশাল গিফট পাচ্ছে। ঠিক আছে, সো এখানে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু এই দুই টাইপের কাস্টমারের জন্য আলাদা। সো একটা হচ্ছে শুধু ডিসকাউন্ট পাচ্ছে আর একটা হচ্ছে গিফট পাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি বলি যে তাদের প্রত্যেকের নাম, আইডি, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস একই রকম ভাবে স্টোর করা হচ্ছে, তার মানে যে কেউ যখন একজন কাস্টমার হচ্ছে তার জন্য এই চারটে ইনফরমেশন অ্যাভেলেবেল, সে প্রিভিলেজ কাস্টমারই হোক আর রেগুলার কাস্টমারই হোক। সো এই যে চারটে ইনফরমেশন, এটা আমরা বলতে পারি একটা কাস্টমারের বৈশিষ্ট্য। যে কোনো একজন কাস্টমার হলেই তার এই বৈশিষ্ট্যগুলো থাকে। আর তারপরে হচ্ছে তার থেকে আমরা ইনহেরিট করার চেষ্টা করতেছি কি, যে সে কি রেগুলার কাস্টমার না প্রিভিলেজ কাস্টমার। সে যদি রেগুলার কাস্টমার হয়ে থাকে, তার জন্য আমরা একটা স্পেশাল অপশন এখানে নিয়ে আসছি, যে সে একটা ডিসকাউন্ট পাবে তার পারচেজের উপরে। আচ্ছা, সো এটা হচ্ছে রেগুলার কাস্টমারের জন্য স্পেসিফিকলি প্রযোজ্য। আর একই রকম ভাবে
আমাদের যারা হচ্ছে প্রিভিলেজ কাস্টমার, সো তার জন্য আমরা এখানে একটা স্পেশাল ফাংশন ডিফাইন করার চেষ্টা করছি যে সে হচ্ছে গিফট পাবে, সে যখনই পারচেজ করবে তার মেম্বারশিপের উপরে, তার পারচেজের উপরে সে একটা স্পেশাল গিফট পাবে। সো এই অংশটা কিন্তু আমাদের এই জেনারেল কাস্টমার যে বৈশিষ্ট্য সেখান থেকে আলাদা করতেছে তাকে। সো এই দুটো ইনফরমেশন হচ্ছে এই পার্টিকুলার কাস্টমারের এবং এই পার্টিকুলার কাস্টমারের স্পেসিফিক বৈশিষ্ট্য, আর এই চারটা ইনফরমেশন হচ্ছে তাদের জেনারেল বৈশিষ্ট্য। সো এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনহেরিটেন্স, যে কাস্টমার তার মধ্যে হচ্ছে আমাদের জেনারেল ইনফরমেশন গুলো আছে, আর তারপরে যখন রেগুলার কাস্টমারকে যখন আমরা আলাদা করার চেষ্টা করতেছি তার মধ্যে হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য চলে আসছে, সেটা হচ্ছে কি গেট ডিসকাউন্ট। আর যখন প্রিভিলেজ কাস্টমারকে যখন আলাদা করার চেষ্টা করলাম, একটা স্পেসিফিক অবজেক্ট হিসেবে চিন্তা করলাম, তখন তার মধ্যে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য চলে আসছে, সেটা হচ্ছে গেট গিফট। এটাকে আমরা বুঝতে পারলাম। সো এই কাস্টমারের বৈশিষ্ট্যটা হচ্ছে জেনারিক বা জেনারেল বৈশিষ্ট্য। সো এইখান থেকে তখন তাদের মধ্যে এগুলো ইনহেরিট করছে এই অংশটুকু, আর তাদের জন্য স্পেশাল যে জিনিসগুলো সেগুলো তাদেরকে আলাদা আলাদাভাবে আমরা ডিফাইন করে দিয়ে দিলাম। আই হোপ ইনহেরিটেন্সের যে প্রপার্টিটা বা বৈশিষ্ট্য কিভাবে কাজ করে এটা আমরা কিছুটা হলেও আইডিয়া নিতে পেরেছি। ঠিক আছে, সো এই দুটার জন্য স্পেশাল যে অংশটা, ঠিক আছে, গেট কাস্টমার ডিসকাউন্ট, কাস্টমার গিফট, এই দুটো আলাদা আলাদা মেথড আমরা তাদের দুইজনের জন্য ডিফাইন করলাম। দেন থার্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি পলিমরফিজম। আমরা একটা দেখলাম হচ্ছে ইনহেরিটেন্স, একটা দেখলাম এনক্যাপসুলেশন, এন্ড থার্ড এমন হচ্ছে পলিমরফিজম। সো পলিমরফিজম কি বলতেছে? ability for different objects to interpret functions differently। মানে কি সহজ কথায় পলিমরফিজম মিন্স the ability to take more than one form, মানে একই জিনিসের ভিন্ন ভিন্ন চেহারা, মানে খুব বাংলা যদি বলি বহুরূপী আমরা যেটা বলি, তাই না? বহুরূপী বলতে কি বোঝায়? যে একই মানুষ এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করতেছে। পলিমরফিজমের বৈশিষ্ট্যটা ঠিক সেম, তার নাম একই কিন্তু এক এক সময় এক এক ভাবে হচ্ছে তাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এক্সাম্পলটার সাপেক্ষে হচ্ছে বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমরা একটু আগে যে শপের কথা বলতেছিলাম, এই শপের মধ্যেই হচ্ছে আমরা আবারও হচ্ছে কাস্টমারদের জন্য হচ্ছে আমরা একটা মেথড ডিফাইন করতেছি, বা হচ্ছে সে যে কেনাকাটা করতেছে তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমরা নির্ধারণ করার চেষ্টা করতেছি। সো সেটা কিরকম? যেমন একটা টাইপের কাস্টমারের জন্য আমাদের টোটাল অ্যামাউন্টের ক্যালকুলেশনটা হচ্ছে কিরকম, যে তার যে পারচেজ অ্যামাউন্ট আছে সেইটা প্লাস ভ্যাট, আর অন্য আরেকটা ক্যাটাগরির জন্য সেটা হচ্ছে কি পারচেজ অ্যামাউন্ট প্লাস ভ্যাট প্লাস প্রসেসিং চার্জ। ঠিক আছে, আমি আরো কমন এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল আমরা ইলেকট্রিসিটি বিল যখন ক্যালকুলেশন করি, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল যখন আমরা ক্যালকুলেশন করি আমরা কিন্তু বেশ কয়েকটা স্ল্যাব আছে, আমরা জানি কিনা যে সাপোজ আমার প্রতি মাসের ইউনিট যদি খরচ হয় মনে করেন 100 বা 50 থেকে 100 এর মধ্যে, তাহলে হচ্ছে আমাদের এক ধরনের চার্জিং। আমি যদি 100 থেকে 200 ইউনিটের মধ্যে যদি আমার যদি মান্থলি ব্যবহার হয়ে থাকে তাহলে চার্জিংটা হচ্ছে ডিফারেন্ট, মানে তখন পার ইউনিটের খরচটা আরো বেড়ে যায়। আর 200-র বেশি যদি হয়ে যায় তখন পার ইউনিটের খরচটা আরো বেশি হয়ে যায়। ফর এক্সাম্পল যদি 50 থেকে 100 হয় তাহলে হয়তো প্রতি ইউনিটের খরচ ধরা হয় 5 টাকা। 100 থেকে 200-এর মধ্যে যদি হয় তাহলে আবার প্রতি ইউনিটের দাম হয়ে যায় 8 টাকা। আর 200-র বেশি যদি হয়ে যায় তাহলে প্রতি ইউনিটের দাম হয়ে যায় দেখা যায় যে 15 টাকা ফর এক্সাম্পল। ঠিক আছে, তার মানে কি আমি যদি এখন ক্যালকুলেশন করি যে আমার এই মাসের ইলেকট্রিসিটি বিলটা কত আসবে, কিভাবে ক্যালকুলেশন করব? কত ইউনিট ইনটু হচ্ছে আমার পার ইউনিট চার্জ। ঠিক আছে, তার সাথে হচ্ছে তখন আবার হচ্ছে পার ইউনিটের চার্জের ক্যালকুলেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাবে যে যদি 200 ইউনিটের বেশি হয় তার জন্য আমি কি করতেছি, আবার একটা সারচার্জ অ্যাপ্লাই করতেছি, যে তুমি কেন 200 ইউনিটের বেশি ব্যবহার করতেছো এই জন্য তোমার উপরে একটা এক্সট্রা চার্জ অর্পণ করা হলো, সেটা হচ্ছে কি সারচার্জ। ঠিক আছে, সো তখন হচ্ছে এই যে এটার মতোই পারচেজ অ্যামাউন্ট প্লাস ভ্যাট প্লাস প্রসেসিং চার্জ, আর নরমালি হচ্ছে পারচেজ অ্যামাউন্ট প্লাস ভ্যাট। ঠিক আছে, সো
একই ধরনের ক্যালকুলেশন বা একই ফাংশনের উপর আমরা কাজ করতেছি। একটা টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন হচ্ছে পারচেজ অ্যামাউন্ট প্লাস ভ্যাট এভাবে, আরেকটা টোটাল অ্যামাউন্ট আমরা ক্যালকুলেশন করতেছি পারচেজ অ্যামাউন্ট প্লাস ভ্যাট প্লাস প্রসেসিং চার্জ। সরি, সো এখানে ফাংশনের সাপেক্ষে আমরা এখানে দেখাই নাই। সো বলা হচ্ছে বোথ দ্য বিল কম্পিউটেশন আর সেম, দুইটি আমরা বিল ক্যালকুলেশন করতেছি বাট ইন্টারনাল প্রসেসিংটা হচ্ছে পার্থক্য। সো এই যে একই জিনিসের ভিন্ন ভিন্ন ফর্ম, এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমরফিজম। আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যদি আমরা ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করতেছি ইন্ট অ্যাড, আবার আরো একটা ফাংশন লিখতেছি ইন্ট অ্যাড, ফর এক্সাম্পল সরি ইন্ট না ফ্লোট। একটু যদি খেয়াল করি তার মানে আমরা কি পাচ্ছি, তিনটা ফাংশনের নামই হচ্ছে অ্যাড। কি কাজ করবে, সো তিনটা ফাংশনের নামই হচ্ছে অ্যাড। তার মানে কি তিনটেই অ্যাড করবে। কাকে অ্যাড করবে, এ আর বি কে অ্যাড করবে। কিন্তু ইন্ট অ্যাড এটাকে যদি আমি কল করি, মানে আমি দুইটা প্যারামিটার যদি ইন্টিজার টাইপ দেই, তাহলে কাকে কল করা হবে অ্যাকচুয়ালি, আমার প্রথম ফাংশনটাকে। আর আমি দুইটা প্যারামিটার, একটা যদি 10.5 আর একটা যদি 20.5 দেই, তাহলে আমার কল হবে হচ্ছে ফ্লোট ফাংশনটাকে। বা একটা যদি 10.5000005 দেই, আর একটা যদি 20.0000010 দেই, তাহলে সে কল করবে হচ্ছে ডাবল ফাংশনটাকে। সো একই অ্যাড ফাংশন একবার কল হচ্ছে ইন্ট দিয়ে, একবার কল হচ্ছে ফ্লোট দিয়ে, একবার কল হচ্ছে ডাবল দিয়ে। সো তার মধ্যে আমরা প্যারামিটার কি পাস করতেছি সেটার মাধ্যমে। সো এই যে একই অ্যাড ফাংশনের ভিন্ন ভিন্ন রূপ, এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমরফিজম। আমি কি আইডিয়াটুকু দিতে পারলাম? জি স্যার। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট প্রপার্টিস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, সো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে অ্যাডভান্টেজগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আসছি, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই সবগুলো সাপেক্ষে যদি সামারাইজ করার চেষ্টা করি, বলা হচ্ছে থ্রু ইনহেরিটেন্স উই ক্যান এলিমিনেট রিডান্ডেন্ট কোড অ্যান্ড এক্সটেন্ড দ্য ইউজ অফ এক্সিস্টিং ক্লাস। আমার মনে হয় কথাটা বোঝা যাচ্ছে যে আমরা একই কোডকে যেহেতু রিইউজ করতেছি, সুতরাং আমাদের অনেক কোডকে আর নতুন করে লেখা লাগতেছে না। সো এই রিডান্ডেন্ট কোডগুলোকে হচ্ছে আমরা এলিমিনেট করে দিতে পারি। ইনহেরিটেন্স লিডস টু সেভিং অফ টাইম এন্ড হায়ার প্রোডাক্টিভিটি। বোঝাই যাচ্ছে যেহেতু আমাদের কোড কম লেখা লাগতেছে, সুতরাং টাইম এবং প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। দ্য প্রিন্সিপাল অফ ডাটা হাইডিং প্রডিউসেস মোর সিকিউর প্রোগ্রাম। ঠিক আছে, সো এনক্যাপসুলেশন সময় আমরা বলে আসছি যে এটা আমরা ডাটার অ্যাক্সেসটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিচ্ছি, যে ডাটাটা শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে হচ্ছে তো ওই পার্টিকুলার অবজেক্ট, বাইরে থেকে সেটাকে কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না। সুতরাং অবশ্যই আমাদের প্রোগ্রামের বা কোডের সিকিউরিটিটা বেড়ে যাচ্ছে। সো এই একই কারণে সিস্টেম ক্যান বি ইজিলি আপগ্রেডেড ফ্রম স্মল টু লার্জ সিস্টেম। ঠিক আছে, যেহেতু হচ্ছে ইনহেরিটেন্সের মধ্যে আমরা একটা পার্টিকুলার অংশ স্পেসিফিক বা জেনারেল পেয়ে যাচ্ছি, এর বাইরে আমাদের যদি নতুন করে কোনো কোড যদি লেখা লাগে, শুধু ওই পার্টিকুলার অংশের জন্য হচ্ছে আমরা আলাদাভাবে কোড করতে পারি। সো কোড রিইউজিবিলিটি করার কারণে আমরা কিন্তু যে কোনো সময় ছোট কোডটাকে আস্তে আস্তে ছোট কোডটাকে আমরা জাস্ট কল করলাম বড় অংশটার জন্য, বা পরবর্তী অংশটা হচ্ছে আমরা আলাদাভাবে লিখতে পারলাম। এইভাবে যে কোনো একটা ছোট প্রোগ্রামকে কিন্তু আমরা চাইলে বড় প্রোগ্রামে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো যে এবং এই একই কারণে কিন্তু আমরা যে কোনো ধরনের সফটওয়্যার কমপ্লেক্সিটিও আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো, যেহেতু আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে পারতেছি, বা মডুলার ওয়েতে হচ্ছে আমরা প্রোগ্রামিং পুরো প্রোগ্রামটাকে হচ্ছে মডুলারে ভাগ করে ফেলতেছি। এটা একটা মডিউল, এটা একটা মডিউল। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমাদের কিন্তু এখন যদি কোনো ধরনের প্রবলেম হয়, আমরা ইন্ডিভিজুয়াল মডিউল ধরে ধরে হচ্ছে কিন্তু আমরা ডিবাগিংটা করতে পারি। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জেনারিক বা জেনারেল বৈশিষ্ট্য।
সো যে জিনিসগুলো এখান থেকে আমরা আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। So, এই পর্যায়ে যদি আমাদের ওভারঅল আমাদের ফার্স্ট লেকচারটার উপরে যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এখন আমরা আস্ক করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? হোপফুলি নেই। সো আমি লেকচারটা আপলোড করে দেব আশা করি আজকেই, এবং রিলেভেন্ট যে সমস্ত ইনফরমেশন রিসোর্স আমার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো আমি আপলোড করে দেব। আর রেকর্ডিংটা একটু ওরিয়েন্টেশন ক্লাসেরটাও দিয়েন। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসেরটাও দিয়ে দেব। ওরিয়েন্টেশন ক্লাসটা দিতে হবে? জি স্যার, ওখানে তো ভালো পড়া। আচ্ছা ঠিক আছে, সো ওইটা আমি দিয়ে দেব। আজকে আমাদের অ্যাটেন্ডেন্স ছিল কত, 21 মনে হয় দেখেছি। সো আই হোপ সিআর অন্যদের সাথে ইনফরমেশনটা শেয়ার করে ফেলবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট যারা মানে ভেবেছিল ক্লাসটা হবে না বা কেন হচ্ছে না তারা যেন জানতে পারে। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, তাই তো? স্যার সকালে না?